আমি আশিক। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমার বিয়ে। আমি এমনটা কখনোই কল্পনা করতে পারিনি। কিভাবে কি হয়ে গেল, সবই স্বপ্নের মতো ঘটে গেল আমার বিয়েটা। আমি চেয়েছিলাম অন্যরকম ভাবে আর একটু সময় নিয়ে, কিন্তু ঘটনাটা খুবই তাড়াতাড়ি ঘটে গেল। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ রাব্বি পারভেজ। আমি পড়ালেখা শেষ করে কলেজে একজন শিক্ষক হিসেবে জয়েন করেছি। আমার পরিবার বলতে আমি, মা এবং বাবাই আছি। এই তিনজন নিয়ে আমাদের পরিবার। তো গল্পে আসা যাক। শিক্ষকতার বয়স 1.5 বছর। 1.5 বছর পর মা ও বাবা জোর করা শুরু করেছে বিয়ের জন্য। আমি বললাম, আম্মু আমি এখন বিয়ে করতে চাই না। সামনে আমাদের কলেজের ছাত্রছাত্রীদের ফাইনাল বোর্ড পরীক্ষা, ওটা হয়ে গেলেই তারপর ভাববো। আম্মু বলল, আচ্ছা বাবা, তোর এখন বিয়ে করতে হবে না, শুধু মেয়ে দেখতে যাব। মা আমি তাও পারবো না। আমি এসব কিছুই ভাবছি না, যা হবে আমার স্টুডেন্টদের পরীক্ষার পরে। বাবা বললাম তো, এখন শুধু দেখতে যাব। তাদেরকে কথা দিয়ে ফেলেছি আমি আর তোর বাবা। আমাকে জিজ্ঞেস করে তারপরে কথা দিতে পারতে। হুট করে বাবা এসে বলল, এত চিল্লাচিল্লি কিসের? আম্মু বলল, তেমন কিছু না। বাবা বলল, রাব্বি না চিল্লিয়ে রুমে যা, মেয়ে দেখতে যাচ্ছি, গেলেই তো আর বিয়ে হচ্ছে না। আমি বললাম, আচ্ছা বাবা, আমার যে একটা পাগলি আছে তাকে ছাড়া আমি আর কাউকে চিন্তা করতে পারি না। যাই হোক, মেয়েই তো দেখতে যাচ্ছি, গেলেই তো আর বিয়ে হচ্ছে না। পরে পরীক্ষার হয়ে গেলে আমি নিজেই আম্মু আব্বুর সাথে কথা বলবো নি। আর আগে বলছি না, কারণ পাগলিটার পরীক্ষার সামনে যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারে, ভালো ফলাফল করতে পারে। আবার বাবা মা এখন যেমন চাপ দিচ্ছে, বললে হয়তো এমনই চাপ দিত। তাই আপাতত থাক, এই শুক্রবারে দেখতে যাব। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। আজ মেয়ে দেখতে যাব। কলেজও বন্ধ, কারণ আজ শুক্রবার। অবশ্য শুক্রবারে অনেক সময় পর্যন্ত ঘুমাই, কিন্তু আম্মু এসে জোর করে উঠাই দিয়ে গেছে মেয়ে দেখতে যেতে হবে বলে। সকালে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে ফেললাম। তারপর সুন্দরভাবে পরিপাটি হয়ে আমি ও আমার মা বাবা একসাথে মেয়ে দেখতে চলে আসলাম। মেয়ের বাড়ি এসে সে কত রকম আপ্যায়ন। কিছু কথা বলে যা জানলাম, তাদের পরিবারের 4 জন সদস্য, বাবা ও মা, এবং তারা 2 বোন। বাবা ব্যবসা করেন আর মা গৃহিণী। যাকে দেখতে আসছি তার নাম রিয়া। তারপর মেয়েকে মানে রিয়াকে সাজিয়ে আমাদের সামনে নিয়ে আসছে। ওর সাথে আসছে তার ছোট বোন। আমি রিয়ার ছোট বোনকে এক দেখায় চিনে ফেললাম আর অবাকও হলাম। রিয়ার বোন আমারই ক্লাসের স্টুডেন্ট, নাম স্নেহা। মেয়েটাকে আমি আগে থেকেই ভালোভাবে চিনি, তাও খুব ভালোভাবে। কিভাবে চিনি তাইলে শুনুন। প্রায় 1.5 বছর আগে। স্নেহা মেয়েটা অনেক পাজি আর অনেক সুন্দরী ও ঠিক পরীর মতো। বয়স 18 এর কাছাকাছি। পড়ালেখায় কোনো মন নেই, দুষ্টুমি ফাইজলামি করত। আমি যখন ক্লাস করাতে যেতাম পুরোটা সময় আমাকে ক্লাসই করতে দিত না, শুধু ডিস্টার্ব করত। বকলেও শুনতো না, কোনো সময় তাকিয়ে থাকতো, কোনো সময় এই বাহানা। একটা পড়া 2-3 বার বোঝানোর পরেও স্নেহা বুঝতে পারতো না। পরীক্ষার রেজাল্ট তো তেমন ভালো আসে না স্নেহার। এইভাবে 3-4 মাস পার হয়ে গেলে ভাবলাম তার কাছের বান্ধবীকে দিয়ে বোঝাতে পারি কিনা ভালোভাবে পড়ায় মন দিতে। স্নেহের ক্লাসের মধ্যে সব থেকে বেশি ঘুরতো ফিরতো একজনের সাথে, সে হলো তুলি। তো একদিন তুলিকে আলাদা ডেকে বললাম, স্নেহা এমন কেন? স্নেহাকে পড়ায় মন দিতে বলো। তুমি তো স্নেহার বান্ধবী, এত ফাইজলামো এত দুষ্টামি করে কেন? এসব ফাইজলামো ও দুষ্টামি বন্ধ করতে বলো। তুমি কি স্নেহাকে বোঝাতে পারো না? তখন তুলি কিছু ভেবে তারপর আমতা আমতা করে বলল, স্যার, স্নেহা আগে পড়ালেখায় এমন ছিল না, খুবই মেধাবী ছিল, সবসময় ভালো রেজাল্ট করত, কিন্তু আপনাকে দেখার পর থেকে এমন হয়ে গেছে। অনেকটা অবাক হয়ে আমি বললাম, আমার দেখার পর থেকে মানে? তখন তুলি বলল, আসলে স্যার, স্নেহা আপনাকে খুবই পছন্দ করে। আমরা যখন জিজ্ঞাসা করতাম তুই রাব্বি স্যারের সাথে এমন করিস কেন, ক্লাসে এমন তাকাস কেন, প্রথমে তো বলতো না বা বলতে চাইতোই না, কিন্তু পরে সবকিছু খুলে বলে। সেই প্রথম আপনাকে কলেজে দেখে এবং সেই প্রথম থেকে আপনাকে ভালোবাসতে শুরু করে।
আপনার কথা শোনার জন্য নাকি শুধু আপনাকে জ্বালাতন বা ফাজলামো করতো? আমি পুরাই হয়ে আছি এসব কথা শুনে। কিছুক্ষণ চুপ থেকে তুলি আবার বলল, স্যার, স্নেহা আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসে। আমি মনে মনে বললাম, কি বলে এই মেয়েটা? আমার সাথে শুধু ফাইজলামো করতো, ও ক্লাস করাতে গেলে ডিস্টার্ব করতো। তাহলে কি এই জন্যই কি আমার সাথে এমন করতো? আমি আবারও ভাবতে থাকলাম, কিন্তু আমার জন্য কি মেয়েটার পড়ালেখা, সামনের লাইফ কি নষ্ট হয়ে যাবে? কি করব বা কি করব না কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমি আনমনে ভাবছি, তখন তুলি বলে উঠল, স্যার, আর কিছু জানতে চান? সময় তো অনেক চলে গেল, ক্লাসের সময় হয়ে গেছে। আমি বললাম, আচ্ছা ক্লাসে যাও, আর কলেজ ছুটি হলে স্নেহাকে একটু দেখা করতে বইল। তুলি বলল, আচ্ছা স্যার, স্যার দয়া করে স্নেহাকে নিরাশ করবেন না। আমি আর কিছু বললাম না। তুলি চলে গেল, আমি অন্য ক্লাসে পড়াতে গেলাম। এদিকে স্নেহা ও তুলির কথা। কি রে দোস্ত, তুই স্যারের সাথে এত কি কথা বলছিলি? সে কখন থেকে খেয়াল করলাম। তখন তুলি মজা করে বলল, আসলে স্যার, প্রপোজ করতে গেছিলাম। তুই তো সাহস করে স্যারকে বলতে পারলি না, তাই ভাবলাম আমি সাহস করে বলে দেখি। এই কথা শোনার পর তো স্নেহার মুখ পুরাই আগুনের মতো লাল হয়ে গেছে। স্নেহা কিছু বলার আগেই তুলি ব্যাপারটা বুঝতে পেরে সাথে সাথে বলে উঠল, আরে আরে, রাখছিস কেন? আমি তো মজা করছি। এরকম হার্ট কারো আছে যে তোর স্যারকে কেউ প্রপোজ করবে? যারা স্যারকে পছন্দ করেছে তাদেরকে তো তুই আস্ত রাখিসনি। আমি তো দূরে থাক, কলেজের কোনো মেয়েও তোর স্যারকে নিয়ে ভাববে না। এবার স্নেহা কিছুটা শান্ত হলো। তুলি আবার বলল, আসলে স্যার জিজ্ঞাসা করছিল তুই এমন কেন, দুষ্টুমি ফাজলামো করিস, পড়ালেখা ঠিক মতো করিস না। স্যার আমাকে বললো তোকে বোঝাতে। স্নেহা বলল, এত সময় ধরে এই কথা বললি? আরে না, আমি তো এইসব করিস কেন তার কারণ বললাম। কি কি বলেছিস? সব কথা খুলে বললাম স্যারকে, তোর ভালোবাসার কথা। আর স্যার বলেছে ছুটির পর দেখা করতে। স্নেহা খুশিতে লাফ দিয়ে উঠলো, জোরে জোরে বলে উঠল, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ স্নেহা ও তুলি ক্লাসের ভেতর ছিল। ক্লাস নিচ্ছিলেন অঙ্কের স্যার, পার্থ স্যার। স্নেহা খুশিতে ভুলেই গেছে যে ক্লাস চলছে। পার্থ স্যার বলে উঠল, স্নেহা, কি হচ্ছে? চিল্লো কেন? স্নেহা বুঝতে পেরে মাথা নিচু করে আছে। পার্থ স্যার আবার বলল, কি হলো বলছো না কেন? স্নেহা আস্তে আস্তে বলল, স্যার আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। পার্থ স্যার বললেন, তুমি ডিস্টার্ব করছো? তুমি এই ক্লাস শেষ না হওয়া পর্যন্ত কান ধরে দাঁড়িয়ে থাকবে। স্নেহা স্যারের কথা মতো ক্লাস শেষ না হওয়া পর্যন্ত কান ধরে দাঁড়িয়ে থাকলো। তাও স্নেহা অনেক খুশি। পার্থ স্যারের ক্লাস শেষ হয়ে গেল। স্যার চলে যাওয়ার সাথে সাথে তুলিকে জড়িয়ে ধরলো আর বলল, দোস্ত অনেক অনেক ধন্যবাদ তোকে। স্নেহা কান্না করতে করতে বলল, তাহলে আপনি না কেন? আমি তো আর কোনো ছেলের ভালোবাসা চাই না, শুধু আপনার ভালোবাসা চাই। আমি বললাম, তোমার আবেগ, এই আবেগ কিছুদিন পর এমনিতেই কেটে যাবে। স্যার এটি আমার আবেগ নয়, বিশ্বাস করুন স্যার, একটি বার বিশ্বাস করুন। আমি চাইলেও পারবো না। আমাকে মাফ করে দাও স্নেহা। আমি আমার শিক্ষকতাকে অনেক সম্মান করি এবং এই সম্মানটা সবসময়ই ধরে রাখতে চাই। আবার কিছুক্ষণ নীরবতার পর স্নেহা রুমালটা আমার হাতে দিয়ে বলল, স্যার এটাই কি আপনার শেষ কথা? হুম। আবার কিছুক্ষণ চুপ থেকে স্নেহা একটু দূরে গিয়ে বসলো। স্নেহা অনুভব করছে তার বুকের ভেতর চিনচিন করে ব্যথা করছে। সে সহ্য করতে পারছে না ব্যথাটা। মনে হচ্ছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আত্মাটা উড়ে যাবে। তারপর স্নেহা তার ব্যাগ থেকে আয়নাটা বের করলো, যে আয়নাটা দিয়ে নিজেকে ভালো করে দেখে নিত স্যারের সামনে যাওয়ার আগে। আয়না বের করে ভাঙা ইট বসেই ছিল। সেই ভাঙা ইট দিয়ে আয়নায় এক বাড়ি দিয়ে ভেঙে ফেললো। বড় একটা আয়নার টুকরো দিয়েই সাথে সাথে হাতে টান দিয়ে দিল। জোরে আহ বলে উঠল। আমি শব্দ শোনার পরে স্নেহার দিকে তাকাতেই দেখি গ্লাসের মতো একটা দিয়ে হাতে টান দিয়ে জোরে আহ করে উঠল। আমার মাথায় কাজ করছিল না। স্নেহা কি করলো এটা? আমি স্নেহার কাছে যেই দেখি রক্ত বেরোচ্ছে অনেক। স্নেহা চোখ বন্ধ করে আছে। আমি ওর হাত ধরে বললাম, স্নেহা কি পাগলামি করছো? স্নেহা বলল, স্যার আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকে চিনচিন ব্যথা হচ্ছে, মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি শান্তি চাই স্যার, এই কাটা তো কিছুই না আমার মনের ভেতরের কষ্টের কাছে। প্লিজ স্যার, দয়া করে আমাকে মুক্ত হতে দিন। আমি আর কিছু না বলে
স্নেহাকে জড়িয়ে ধরলাম আর ওর হাত আস্তে করে নিয়ে রুমাল দিয়ে বেঁধে দিলাম আর বললাম, আমি তোমাকে আমার সবটুকু দিয়ে আগলে রাখার চেষ্টা করব। স্নেহা আমার বুকের ভেতর মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদা শুরু করলো। কেঁদো না পাগলি, তোমার মুখে কান্না মানায়। এবার স্নেহা শক্ত করে জড়িয়ে ধরলো, আরো কান্নার গতি বাড়িয়ে দিল। আমি স্নেহার মাথাটা উঠিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, চলো ডাক্তারের কাছে, অনেক রক্ত বের হয়ে গেছে। স্নেহা বলল, না স্যার, আপনি এখন ভালোবাসা দেখাচ্ছেন। কালকে যদি আবার আমাকে ভালো না বাসেন, আমি সারা জীবন এভাবে এখানেই থাকবো। তাই বলে আবার জড়িয়ে ধরলো। আমি একটু মুচকি হাসি দিয়ে আবার উঁচু করে চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে স্নেহার হাতটা আমার হাতে রেখে বললাম, এই কথা দিলাম, আমি মরার আগ পর্যন্ত তোমাকে ছেড়ে যাব না। আমাকে বিশ্বাস করো স্নেহা। স্নেহা একটা হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলল, খবরদার, আর একবারও কিন্তু এমন কথা বলবেন না, তাইলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তাই বলে আবার চোখের পানি ফেলতে লাগলো। আমি আবার চোখের পানি মুছে দিয়ে বললাম, এত পানি কিভাবে বের করো? জানি না স্যার, কষ্ট দিলে তো বের হবেই। আচ্ছা বাবা, আর বলবো না, চলো ডাক্তারের কাছে। স্যার, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন, এই জন্যই আমি ডাক্তারের কাছে যেতে রাজি হচ্ছি। আমি বললাম, পাগলি, আমি তোমার সব কথাই রাখবো, এই কথা দিলাম। তারপর দেখলাম স্নেহা মুচকি হাসি দিল। তারপর স্নেহাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। কাটা জায়গায় খুব ভালো করে ব্যান্ডেজ করে নিয়ে আসলাম। স্নেহা, এখন বাসায় যাও, অনেক দেরি হয়ে গেছে, তোমার আব্বু আম্মু তোমাকে নিয়ে অনেক চিন্তা করবেন। স্নেহা বলল, আচ্ছা স্যার, আপনার নাম্বারটা দেন। আমি বললাম, আচ্ছা এই নাও। আমি নম্বরটা দিয়ে দিলাম স্নেহাকে। দেওয়া শেষে বিদায় দিয়ে চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। আম্মু এসে বলল, আজ এত দেরি কেন হলো? আম্মু, তেমন কিছু না, লাইব্রেরিতে কিছু কাজ বাকি ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। আম্মু বলল। ও আচ্ছা। তারপর আমি রুমে চলে আসলাম। মাথায় খালি ঘুরপাক খাচ্ছে, মেয়েটা আমাকে কতই না ভালোবাসে, আমার জন্য কি করে বসলো। ওদিকে স্নেহা বাসায় গেল, কাটা জায়গায় ওড়না দিয়ে বাসায় ঢুকলো। স্নেহার আম্মু স্নেহাকে বাসায় ঢুকতে দেখে বলে উঠল, কিরে স্নেহা, আজ বাসায় আসতে এত দেরি করলি কেন? স্নেহা বলল, আসলে আম্মু, তুমি তো জানো আমার পড়ালেখার অবস্থা এখন একটুও ভালো না, তাই বান্ধবীদের সাথে কলেজ শেষ করে একটু কলেজ মাঠে বসে পড়ছিলাম। স্নেহার আম্মু বলল, তুই মাঝে এমন হয়ে গেছিলি যে আগের মতো পড়ালেখা ঠিকভাবে করতি না, আজকে কি এমন হলো যে আবার পড়তে মন চাইছে? কি যে বলো না আম্মু, মন চাইছে তাই পড়তেছি। তুমি কি চাও না যে আমি আগের মতোই পড়ালেখা করি? স্নেহার আম্মু বলল, কেন চাইবো না, অবশ্যই তোর পড়ালেখা যাতে ভালো চলে তাই চাইবো। স্নেহা বলল, তাহলে এত প্রশ্ন করো না তো। তারপর ওখান থেকে রুমে চলে আসলো স্নেহা। রুমে এসে দরজা লাগিয়েই লাফাতে লাগলো, নাচতে লাগলো, কারণ আজ তার মনের মানুষকে নিজের করে নিতে পেরেছে। এটাও ভাবতে লাগলো তার স্যার তাকে কিভাবে জড়িয়ে ধরেছিল, কিছুটা লজ্জা মাখা মুখ নিয়ে এগুলো ভাবছিল। আজ তার থেকে খুশি কেউ নেই হয়তো। এদিকে আমি অনেক ভাবলাম, মেয়েটাকে আর কোনো কষ্ট দেওয়া যাবে না, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। আমাকে কতই না ভালোবাসে, পাগলি একটা। নিজে নিজেই একটু মুচকি হাসি দিলাম। তারপর ফ্রেশ হয়ে একটু ঘুম দিলাম। রাতে মা খাওয়ার জন্য ডেকে গেল। আমি উঠে মুখে পানি দিয়ে খেতে চলে গেলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। রুমে এসে আলো বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে খাটে বসতেই মোবাইলটা বেজে উঠল। দেখলাম অচেনা একটা নাম্বার। কিছুটা অনুমান করতে পারলাম এটা স্নেহাই হবে। মোবাইল রিসিভ করলাম। স্নেহা বলল, আসসালামু আলাইকুম স্যার। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। স্নেহা বলল, স্যার এতক্ষণ কই ছিলেন, মোবাইল ধরছিলেন না কেন? স্নেহা, আমি খেতে গেছিলাম তাই ঠিক পাইনি। স্নেহা বলল, আর এমন দেরি করে ধরবেন না, মোবাইল কাছে রাখবেন সব সময়। খাওয়ার সময়ও কি কথা বলবো? স্নেহা বলল, তা না, আপনি ধরেই বলে দিবেন খাবো কি ভালো মন্দ। আচ্ছা ম্যাডাম বলবো, এবার খুশি? স্নেহা বলল, খুব স্যার, খুব। হাতের কি অবস্থা এখন? স্নেহা বলল, হ্যাঁ স্যার, সব ঠিক আছে। এভাবে অনেকক্ষণ কথা বললাম। কথা বলা শেষে রাখতে যাব, তখন স্নেহা বলল, স্যার ওয়েট। আমি বললাম, বলো। স্নেহা বলল, স্যার ওইটা একবার বলেন। কোনটা? স্নেহা বলল, স্যার ওটাই। স্নেহা বলল, সবাই তার ভালোবাসার মানুষকে যেটা বলে। আমি বুঝতে পারলাম। একটু হাসি দিয়ে বললাম, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ পাগলি। স্নেহা খুশিতে বলল, স্যার আমিও আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি। কথাটা বলার পরে একটা চুমু দিয়ে বড় করে দেওয়া শেষ হতে না হতে টুক করে মোবাইলটা কেটেও দিল। আমি
মনে মনে বললাম পাগলি একটা। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন একইভাবে খাওয়া দাওয়া শেষ করে পরিপাটি হয়ে সকাল সকাল কলেজে চলে আসলাম। কলেজ গেটের সামনে স্নেহা দাঁড়িয়ে ছিল, হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। আমি স্নেহার কাছে যাচ্ছিলাম, স্নেহাও আমার দিকে এগিয়ে আসলো। স্নেহা, কেমন আছো তুমি? হাতে ব্যথা হয় কি? স্নেহা বলল। না স্যার, সবই ঠিক আছে। স্নেহা, এখন তো আমি তোমারই আছি, তাই বলছিলাম কি পড়ালেখা মন দিয়ে করো। স্নেহা বলল। অবশ্যই স্যার। আচ্ছা, ক্লাসে যাও। স্নেহা বলল। স্যার, একটু আপনার সাথে থাকি, আপনার সাথে থাকতে মন চাইছে। আমি তো হারিয়ে যাচ্ছি না পাগলি মেয়ে, এখন তো তোমাকে আমি অনেক ভালোবাসি, তাই সবসময় আমার সাথে কথা বলতে পারবে, আর সবসময় তো একসাথে থাকি কলেজ ছুটি হওয়া পর্যন্ত, তাই না? স্নেহা বলল। আচ্ছা স্যার, আমি ক্লাসে যাচ্ছি। স্যার, একটু নিচু হন তো। কেন? স্নেহা বলল। স্যার, আপনার মুখে কিছু একটা লেগে আছে। আমি স্নেহার কথা শুনে মাথা নিচু করলাম। স্নেহা আস্তে আস্তে আমার মুখের সামনে তার মুখ আনলো এবং আলতো করে গালে একটা চুমু দিয়ে দৌড় দিয়ে ক্লাসে চলে গেল। আমি আশেপাশে ভালো করে দেখে নিলাম কেউ আছে কিনা। ভালো করে দেখলাম 3-4টা মেয়ে বসে গল্প করছিল, এদিকে তাদের কোনো খেয়াল ছিল না, আর বাকি সব ছাত্র ছাত্রীরা ক্লাসে। আমি কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলাম, যাক বাবা, কেউ দেখেনি। লাইব্রেরিতে চলে এলাম। আজকের কলেজের সময়টা চলে গেল, তার ভেতর 1-2বার স্নেহার সাথে কথা বলেছিলাম। এভাবেই আরো 3-4টা মাস চলে গেল। স্নেহার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছি, আগের থেকে আর বেশি ভালোবেসে ফেলেছি, যা বলার বাইরে। তার সকল কেয়ারিং, কলেজ ছুটি শেষে একটু হাঁটতে যাওয়া, ঘোরাঘুরি ইত্যাদি ইত্যাদি, এই 3-4টা মাস আমার কত যে আনন্দে কেটেছে তা বলে বোঝাতে পারবো না। এভাবে 4টা মাস যাওয়ার পরে একদিন হঠাৎ দেখলাম স্নেহা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। এইটা দেখার পর আমার বুকের ভেতর কেমন জানি চিন চিন ব্যথা করে উঠলো। আমি আবার ভাবলাম, এত হেসে হেসে কি এমন কথা বলছে? এত হেসে হেসে কথা বলার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। প্রতিদিনই তো সকাল সকাল কলেজে আসি, আর স্নেহা আমাকে দেখলেই তো আমার কাছে চলে আসতো, আজ আর আসছে না কেন? আমি কিছুই ভাবতে পারছি না, শুধু উল্টাপাল্টা ভাবনা আসতেছে। আমি ওইদিকে আর না তাকিয়ে লাইব্রেরিতে চলে এলাম। আজ প্রায় 5 দিন স্নেহা আমাকে ইগনোর করছে। প্রতিদিন সকাল সকাল কলেজে আসতাম, আর স্নেহা একইভাবে এই 5 দিন ওই ছেলের সাথে কথা বলতো। এই বিষয়টা অনেক খারাপ লাগলেও আমি স্নেহাকে কিছুই বলতে পারতাম না, কারণ আমি কিছু বলতে গেলেই আমাকে এড়িয়ে চলে যেত। আজকেও একই রকম ভাবে চললো। কলেজ ছুটির পর লাইব্রেরি থেকে বের হলাম, এমন সময় একটা মেয়ে আসলো আমার সামনে আর বলল, আসসালামু আলাইকুম স্যার, আমার নাম বৈশাখী। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবে তুমি? বৈশাখী বলল, আসলে স্যার, আমার ইংরেজিতে একটু সমস্যা, আর আপনি তো ইংরেজি স্যার, ক্লাসে খুব ভালো পড়ান স্যার, তাই আমি বলছিলাম কি ইংরেজি ভালো করে বুঝিয়ে দিতেন, নইলে আপনি আমাকে প্রাইভেট পড়াতে পারেন। বৈশাখী, আমি তো প্রাইভেট পড়াই না, আর কোনো প্রাইভেট পড়াতেও চাই না। বৈশাখী বলল, স্যার, আমি ইংরেজিতে অনেকটাই কাঁচা, আমাকে একটু শিখিয়ে দেন স্যার। এবার আমি কি বলবো বুঝতে পারছি না। মেয়েটার অবশ্যই আমার হেল্পটা দরকার, তাই আমি কিছুক্ষণ ভেবে একটু মুচকি এসে বললাম, আচ্ছা, প্রতিদিন কলেজ ছুটির পরে তোমাকে 30 মিনিট মতো ইংরেজি বুঝিয়ে দেব। দেখলাম মেয়েটা অনেক খুশি হয়েছে। চলো ওই সাইডে বসি, তোমাকে এখন কিছু পড়া বুঝিয়ে দেই। বৈশাখী বলল, জি স্যার, অবশ্যই, চলুন। তারপর একসাথে কলেজ মাঠের এক সাইডে বসে বৈশাখীকে পড়া বুঝিয়ে দিচ্ছি। মেয়েটা খুবই হাস্যরসিকতা করে। পড়া বুঝিয়ে দেওয়ার মাঝে মাঝে এমন কথা বলছে যে না হেসে থাকতে পারছি না। অনেক সময় হাসলাম, পুরো পেট ব্যথা হয়ে গেল। আরো কিছুটা সময় চলে গেল। কিছুক্ষণ পর দেখলাম আমাদের সামনে কেউ দাঁড়িয়ে আছে। মুখটার দিকে তাকিয়ে তো আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। লাল রক্ত বর্ণের চোখ, নাকটা বারবার ফুলছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে এই তো আজ তো একেবারে গিলে খেয়ে ফেলবে। আমার তো পুরো ভয়তে হাসি বন্ধ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা আর কেউ না, স্নেহা। স্নেহা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমি এখনো ভয়তে কিছু বলতে পারছি না। স্নেহা আমাকে রাগী গলায় দাঁতে দাঁত চেপে হঠাৎ বলে উঠল, এই মেয়েকে? এই রে, স্নেহার এমন ভয়ঙ্কর রূপ তো আগে কখনো দেখিনি। আমি ভয়তে কিছুই বলতে পারছি না, চুপ হয়ে আছি। স্নেহা একইভাবে আবার বলল, কি হলো, কথা বলছেন না কেন? আমার ওই একই অবস্থা, কিছুই বলছি না। আমি কিছু বলছি না দেখে স্নেহা বৈশাখীকে জিজ্ঞেস করলো, এই মেয়ে, তোর সাহস কি করে হয় স্যারের সাথে ঘনিষ্ঠ হয়ে বসা, আবার হেসে হেসে কথা বলছো? বৈশাখী কোনো কিছু না ভেবেই বলে ফেললো, হ্যাঁ, তো কি হয়েছে, আমি স্যারকে পছন্দ করি, এর জন্য এইভাবে বসে আছি।
এই রে কাম সারছে। বুঝতে বাকি রইল না যে কাল বৈশাখী ঝড় আসতে আর দেরি নেই। আমি বৈশাখীর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি, কি বলছে মেয়েটা। এবার রাগে তো নিজের মাথার চুল নিজেই টানছে স্নেহা। আমি ভয়ে ভয়ে ওর হাত ধরে চুল টানা আটকাতে যাব, স্নেহা আমার হাতটা ছট করে সরিয়ে দিয়ে বলল, আমাকে কিন্তু ছোঁয়ার চেষ্টা করবি না, বলে দিচ্ছি। কত রাগি রে। রাগলে তো নিজে নিজেকেই সে চিনে না, আমাকেই প্রথম তুই করে বলছে। স্নেহা আবার বলল, তুই আমাকে কতটা ভালোবাসিস তা পরীক্ষা করার জন্য আমি আমার ক্লাস ফ্রেন্ডের সাথে ওই অভিনয়গুলো করেছিলাম। আমাকে কতটা ভালোবাসিস সেটা জানার জন্যই অমন করেছিলাম, কিন্তু কে জানতো তুই আর একটা মেয়েকে নিয়ে এইভাবে ফষ্টি নষ্টি করবি আমাকে ছেড়ে। আমি স্নেহাকে আস্তে আস্তে বললাম, কি সব বলছো? এই মেয়ে ইংরেজি অনেকটাই কম বোঝে। আমাকে বলল একটু বুঝিয়ে দিতে, তাই স্নেহা আর বলতে না দিয়ে রাগী কণ্ঠে বৈশাখীকে বলল, এই মেয়ে, তুই ওখান থেকে এখনো উঠিস নাই? আমি তোর অবস্থা একেবারে খারাপ করে দিব। তুই এখন যদি এখান থেকে না উঠিস, এখান থেকে যদি না যাস, বলে দিলাম। এবার তো বৈশাখী মেয়েটা কিছুটা হলেও ভয় পেয়ে গেছে। আরো কিছু হওয়ার আগে আমি বৈশাখীকে বললাম, বৈশাখী এখান থেকে চলে যাও। বৈশাখী আর কিছু না বলে উঠে গেল। স্নেহা বৈশাখীর কাছে এসে ঠাস করে একটা লাগিয়ে দিল। বাবারে, একটা চড়ে কি এতটা শব্দ হয়? আমি খেয়াল করলাম স্নেহা চড় মারলো গালে, কিন্তু বৈশাখী মাথায় হাত বুলাচ্ছে। কত জোরেই না মারছে। এত জোর স্নেহার শরীরে আগে কোনোদিন বুঝতে বা জানতে পারিনি, যা আজকে খুব ভালো করে বুঝতে পারলাম, আবার জানতেও পারলাম। স্পষ্ট স্নেহা বৈশাখীর গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে, চোখ দিয়ে পানিও বের হচ্ছে। বৈশাখী তাড়াতাড়ি করে চলে গেল এখান থেকে। আমি ভাবছি এবার আমার কি হবে। স্নেহা অন্যদিকে ঘুরে আছে, চুল টানতে টানতে একেবারে এলোমেলো হয়ে গেছে, পাগলিদের মতো দেখাচ্ছে। আমি কি করব কিছু ভেবে না পেয়ে বুকে এক গাদা সাহস নিয়ে স্নেহার সামনে গেলাম। স্নেহা এখনো রেগে আছে। আমাকে স্নেহা বলল, এখান থেকে এক্ষুনি চলে যা, তোর ভালোর জন্য বল। আর কিছুই বলতে না দিয়ে স্নেহাকে শক্ত করে আমার সাথে জড়িয়ে 4 ঠোঁট এক করে দিলাম। আমার পিঠে ঘুষি মারছে আর ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। 4-5 মিনিট পর দেখলাম আর মারছে না, ছাড়ানোর চেষ্টাও করছে না। এবার আমার সাথে রেসপন্স করতে থাকলো। বুঝতে বাকি রইল না যে স্নেহার রাগ কমে গেছে। এভাবে আরো 4-5 মিনিট পর ঠোঁট ছেড়ে দিলাম। এখন দুজনই হাঁপাচ্ছি। একটু শান্ত হয়ে আমি স্নেহাকে বললাম, সত্যি বলছি পাগলি, আমি তোমাকে খুব ভালোবাসি। এই 5 দিন আমার কেমন কেটেছে তা কেবল আমি জানি। আমারও বুকের ভেতর চিনচিন ব্যথা করতো, খুব কষ্ট হতো আমার। আমি যে তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। আর ওই মেয়েটা আমাকে বলল সে নাকি ইংরেজি তেমন ভালো পারে না, অনেক জোর করছিল, তাই একটু বুঝিয়ে দিচ্ছিলাম। বিশ্বাস করো পাগলি, তাছাড়া আর কিছু না। দেখলাম স্নেহা কান্না করে দিচ্ছে আর বলছে, সব আমারই ভুল, কেন যে আপনাকে পরীক্ষা করতে গেছিলাম। আমি ওর চোখ মুছে ওকে বললাম, কি করলে তুমি একটু হাসবে? স্নেহা লজ্জা মাখা মুখ নিয়ে বলল, আপনার ঠোঁট দুইটা আর একটু দিলেই সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, তাই নাকি? স্নেহা বলল, বলতে দিলাম কই, তার আগেই ঠোঁটগুলো এক করে দিলাম। অনেকক্ষণ আদর করার পর ছেড়ে দিলাম। স্নেহা লজ্জা পেয়ে আমার বুকে মুখ গুজে দিল। এইভাবেই আমাদের ভালোবাসা নিয়ে দিনগুলো পার হতে থাকলো। এখন স্নেহার পড়ালেখায় ও আর কোনো সমস্যা নেই। আমাদের ভালোবাসার 1.5 বছর বয়স পার হয়ে গেল। বর্তমান রিয়াকে সাজিয়ে আমাদের সামনে বসালো। আমি রিয়ার দিকে একবারও তাকাচ্ছি না, আমার চোখ শুধু স্নেহার দিকে। স্নেহা মনে হয় এই বুঝি কেঁদে দিবে ভাব। এইদিকে আব্বু আম্মু কি বলছে কিছুই শুনতে পারছি না। আমি শুধু ভাবছি এবার তো স্নেহা আমাকে ভুল বুঝবে, এটা সেটা ভাবছি শুধু। কিছুক্ষণ পর আম্মু ডাক দিল। আম্মু বলল, কিরে রাব্বি, কই হারাইলি? কোনো যে কথা বলছিস না। আম্মুর কথা আমি কিছুই বললাম না। এবার আব্বু বলল হবু শ্বশুরকে। বিআই সাহেব, বলছিলাম যে রাব্বি বলছিল তার কলেজের বোর্ড পরীক্ষার পর বিয়ে করবে। হবু শ্বশুর বলল, কি বলেন না বিআইন, কোনো সমস্যা নেই। আব্বু বলল, এখন ওর কথা বাদ দিয়ে আমি বলছিলাম যে সামনের শুক্রবারেই ঘরোয়াভাবে আপাতত বিয়েটা দিয়ে দেই। সে ততদিন এখানেই থাকবে, আর রাব্বির কলেজের বোর্ড পরীক্ষাটা শেষ হলে তারপর না হয় ধুমধাম করে নিয়ে যাব। আমি তো চরম পর্যায়ে অবাক হয়ে গেলাম। বাবা কি বলছে আমি হ্যাঁ কি না সেটাও না শুনে একেবারে বিয়ের কথা বলে দিল। এদিকে স্নেহা রুমে চলে গেল। রুমে এসে কান্না করতে থাকলো। স্নেহা ভাবতে পারছে না যে তার স্যার তাকে এভাবে ঠকাবে। তাহলে কি স্যার স্নেহাকে ঠকালো? অন্যদিকে আমি সবার সামনে কাউকে কিছু বলতেই পারছি না।
অনেকটা সময় কথা বলল তারা। সব শেষে বাসায় আসলাম। এসে রুমে যেয়ে স্নেহাকে কল দিতে লাগলাম, কিন্তু ওপাশ থেকে রিসিভ করছে না। অনেকবার চেষ্টা করলাম, তাও ধরছে না। আরও কয়েকবার কল দেওয়ার পরে কলটা রিসিভ করলো। আমি স্নেহার কান্নার আওয়াজ শুনতে পেলাম। হেঁকচি দিতে দিতে কান্না করছে। আমি স্নেহাকে বললাম, এই পাগলি, একটু শুনো। তখন কান্না করতে করতে স্নেহা বলল, কি বলতে চান আপনি? আমাকে বোকা বানিয়ে আমাকে ঠকিয়ে আপনার তো ভালোই লাগছে। স্নেহা, আমি সত্যি জানতাম না আব্বু এমন কিছু করবে। আমাকে জোর করে নিয়ে গেছিল শুধু দেখতে যাবে বলে। স্নেহা বলল, থাক, আর মিথ্যা সাফাই দিতে হবে না, সুখে থাকবেন আপনি, রাখি। বলেই কেটে দিল। আর মোবাইলটাও বন্ধ করে রাখলো। কল দিলেই শুধু সংযোগ নেই বলে। আমি আর সময় নষ্ট না করে আব্বু আম্মুর রুমের সামনে এসে বললাম, আব্বু আম্মু আসতে পারি? আম্মু বলল, আয় বাবা, কিছু বলবি তুই? আম্মু। তারপর আব্বু আম্মুকে আমার আর স্নেহার বিষয়ে সব খুলে বললাম। সবকিছু বলার পরে আব্বু বলল, আগে আমাকে বলতে পারতি, আমি কি তোর বিপরীতে যেতাম? আসলে বাবা, তোমরা এটা শোনার পর চাপ দিবে বিধায় আর বলি নাই। সামনে তোর পরীক্ষা, মানে ভেবেছিলাম ওর পরীক্ষা শেষ হলেই তোমাদেরকে জানাবো। আব্বু বলল, চিন্তা করিস না বাবা, আমি দেখছি। আমি ভাবছি পাগলিটা কি করছে, ভুলভাল আবার কিছু করে না বসে। এভাবেই চিন্তা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এখনো স্নেহার সাথে কথা বলতে পারলাম না। পাগলিটা কি করছে এখন? আমি রুম থেকে বেরিয়ে আসলাম। আম্মু রান্নাঘরে কাজ করছে মনে হয়, আর আব্বু সোফায় বসে আছে। আব্বুকে আমি বললাম, আব্বু স্নেহার মোবাইল বন্ধ, ওর নম্বর ছাড়া ওদের বাসার আর কারো নম্বর নেই। তুমি একটু কল দিয়ে দেখো তো সব ঠিক আছে কিনা। আব্বু বলল, আচ্ছা বলছি। তাই বলে আব্বু মোবাইল করলো স্নেহার আব্বুকে। প্রথমবার কল দিল, কিন্তু কেউ রিসিভ করলো না। দ্বিতীয়বারও কেউ রিসিভ করলো না। 3বারের মাথায় কল রিসিভ করলো। আব্বু বলল, ব্যস্ত আছেন নাকি বিয়াই? তারপর স্নেহার আব্বু কি যেন আমার আব্বুকে বলছে। আব্বু হঠাৎ বলে উঠল, কি কি বলেন? কোন হসপিটালে? এটা শোনার পর আমার বুকের ভেতর ধুক করে উঠল। স্নেহা কিছু করেনি তো আবার? আমার ভয়টা আরো বেড়ে গেল। ওর কিছু হলে তো আমি বাঁচবো না। স্নেহা যে আমার নিঃশ্বাস। কিছুক্ষণ পর আব্বু আবার বলল, আমরা আসছি বিয়াই। তাই বলে কল কেটে দিল আব্বু। আর আমাকে বলল, তাড়াতাড়ি এই হসপিটালে চল। রাব্বির মা, তুমিও তাড়াতাড়ি চলো তো। আম্মু আর আমি বললাম, কি হয়েছে একটু বলো তো। কি হয়েছে একটু বলতো। আব্বু বলল, এখন বসে বলার সময় নেই, হসপিটালে যেতে যেতে বলবো। এখন আর কথা না বলে তাড়াতাড়ি চল। তারপর তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হব। আব্বুকে বললাম, আব্বু আমি গাড়ি চালাচ্ছি। আব্বু বলল, না, তোর চালাতে হবে না, তাড়াতাড়ি উঠ। সবাই গাড়িতে উঠে বসলাম। গাড়ি চালাতে চালাতে আব্বু যা বলল। আব্বু বলল, স্নেহা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। স্নেহার অবস্থা খারাপ খুবই। স্নেহাকে হসপিটালে ভর্তি করেছে। শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ অঝরে পানি বের হচ্ছে। কেন করলে তুমি এরকম? সবকিছু ঠিক করতে একটু সময়ও দিতে চাইলে না? তুমি তো এটা খুব ভালো করেই জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি ছাড়া আমি অস্তিত্বহীন। একটা ভুলের জন্য এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে অনেক বড় একটা কাজ করে ফেললে। আচ্ছা, তুমি কি এই কাজ করার আগে একটুও কি ভাবোনি যে স্যার তোমারই পাগল, একটু সময় দেই, দেখি সবকিছু গুছিয়ে নিতে পারেন কিনা? তার আগেই এমন একটা কাজ করে ফেললে। পুরোটা পথ চুপ থেকে এই কথাগুলো ভাবছি আর চোখ দিয়ে অঝরে পানি ফেলছি। স্নেহার কিছু হলেই তো আমি মরেই যাব। হসপিটালে এসে আব্বু স্নেহার আব্বুকে মোবাইল করলো কোথায় আছে জানার জন্য। তারপর আব্বু কল কেটে দিল। তাড়াতাড়ি স্নেহার কেবিনের দিকে যেতে লাগলাম। স্নেহার কেবিনের সামনে স্নেহার আব্বু আম্মু ও বোন আছে। স্নেহার আম্মু আর বোন বসে বসে কান্না করছে, আর স্নেহার আব্বু দাঁড়িয়ে আছে। আমার আম্মু স্নেহার আম্মু আর বোনের কাছে যে সান্ত্বনা দিতে লাগলো, আর আমি আর আব্বু স্নেহার আব্বুর কাছে গেলাম। আমার চোখের পানি এখনো থামিনি। আমি স্নেহার আব্বুকে বললাম, আঙ্কেল কিভাবে হলো, কি করে করলো? স্নেহার আব্বু বলল, বাবা, তোমাদের বিদায় দেওয়ার পর আমরা তিনজন, মানে আমি, রিয়া আর তোমার আন্টি একসাথে বসে কিছু কথা বলছিলাম। অনেকক্ষণই কথা বলি। প্রায় 1 ঘন্টা পর স্নেহাকে দেখলাম আমাদের রুমে যেতে। তার কিছুক্ষণ পর আবার চলেও আসলো। ওর দিকে আর খেয়াল না করে আবার বিয়ের বিষয়ে কথা বলতে থাকলাম। আমাদের কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা হয়ে যায়।
তখন রিয়ার আম্মু রিয়াকে বলল স্নেহাকে ডেকে নিয়ে আসতে। রিয়ার বিয়ের খুশিতে তারা তিনজনে মিলে পুরি পিঠা বানাবে। তাই রিয়া স্নেহাকে ডাকতে যায় স্নেহার রুমে। দরজা খোলা ছিল। রুমে যে রিয়া 2 বার ডাক দিল, কিন্তু উঠছে না। দেখে আস্তে করে ধাক্কা দিয়ে ডাক দিচ্ছে, কিন্তু তাও উঠছে না। স্নেহা উঠছে না দেখে কাছে যে দেখলো স্নেহার হাতে মুঠোয় 2 পাতা ঘুমের বড়ি। আমার মাঝে মাঝে ঘুম আসতো না, তাই ঘুমের বড়ি খেতে হতো। 2 পাতায় পুরো খালি, পাশে একটা পানির গ্লাসও ছিল। এটা রিয়া দেখে আমাদের চিৎকার করে ডাকতে লাগলো। আমরা দুজনেই রিয়ার চিৎকার শুনে দৌড়ে স্নেহার রুমে গেলাম। দেখি রিয়া কাঁদছে আর স্নেহা শুয়ে আছে। তারপর আর কি, এই যে যা তুমি দেখছো। কথাগুলো বলে স্নেহার আব্বুও কান্না করছে। আমি তো এবার হু হু করে কেঁদে দিলাম আর সবার সামনে বলে উঠলাম, না, আমি বেঁচে থাকতে আমার স্নেহাকে আমি কিছু হতে দিব না। বলেই স্নেহার কেবিনের দরজার সামনে চলে গেলাম। দরজায় গোল করে ছোট 2টা গ্লাস লাগানো আছে। আমি উকি দিয়ে দেখছি স্নেহাকে ওইভাবে দেখে আরো কান্না পাচ্ছে। এইদিকে আমার অমন কথায় সবাই অবাক হয়ে যায়। আমার আব্বু বিষয়টা বুঝতে পেরে সবাইকে আমার আর স্নেহার সব কথাগুলো বলে দেয়। তাছাড়া আমাকে জোর করে নিয়ে গেছিল রিয়াকে দেখতে। সেই কথাগুলো সবাইকে বুঝিয়ে বলে আব্বু। কথাগুলো সবাই শোনার পরে বিষয়টি বুঝতে পারলো। তারপর স্নেহার আব্বু আমার কাছে এসে আমার কাঁধে হাত রাখলো। আমি ঘুরে দেখলাম স্নেহার আব্বু। আমি কাঁদতে কাঁদতে স্নেহার আব্বুকে বললাম, আঙ্কেল, স্নেহার কিছু হলে তো আমি বাঁচবো না, ওকে যে আমি কতটা ভালোবাসি। স্নেহার আব্বু বলল, চিন্তা করো না বাবা, আমরা সবাই আছি তো। স্নেহার কিছু হবে না, তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো। এভাবে 4টা দিন কেটে গেল, কিন্তু এই 4টা দিনে একবারও স্নেহার জ্ঞান ফিরেনি। আমার অবস্থাও করুণ হয়ে গিয়েছে। এই কয়দিন আমি কিছুই খেতে পারিনি, শুধু পানি ছাড়া। আর কেউ খাওয়াতেও পারিনি, একেবারে শুকিয়ে গিয়েছি। শরীরটা পুরো দুর্বল হয়ে পড়েছে। আমাকে কেউ খাওয়াতে আসলে আমি একটা কথাই বলেছি, স্নেহার জ্ঞান না ফেরার আগ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। পুরো 4 দিন কেটে গেল। আমি বসে বসে স্নেহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর ওর মুখের দিকে তাকিয়ে আছি। ঘুমন্ত অবস্থায় কত নিষ্পাপ লাগে। আমি স্নেহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর এসব ভাবছি। কিছু সময় পর স্নেহা কিছুটা নড়ে উঠল। আমি ভালোভাবে খেয়াল করলাম স্নেহা নড়তেছে। আমি অনেকটা খুশি। স্নেহাকে বললাম, স্নেহা, এই স্নেহা। আবার একটু নড়ে আমার দিকে তাকালো। আমি আবার বললাম, স্নেহা, এই দেখো, আমি তোমার স্যার। তারপর স্নেহা আমাকে বলল, এখানে কেন? আমি ছাড়া আর কে থাকবে? স্নেহা বলল, আমি আপনাকে দেখতে চাই না, আমার চোখের সামনে থেকে আপনি চলে যান। কথাগুলো শুনে আমার চোখের পানি পড়তে শুরু করলো। আমি বললাম, আমার কথাটা একটু শুনো। স্নেহা বলল, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, দয়া করে চলে যান এখান থেকে। আমি আর কিছু না বলে উঠে চলে আসলাম বাইরে। তারপর সবাইকে জানিয়ে দিলাম স্নেহার জ্ঞান ফিরে আসছে। আমার স্নেহার মা বাবা স্নেহাকে দেখতে গেল। কেবিনের ভেতর স্নেহাকে দেখে স্নেহার আম্মু কান্না করে দিল, সাথে স্নেহার নিজেও। স্নেহার আম্মু বলল, মা, তুই এইটা করার আগে আমাকে তো একটু বলতে পারতি তুই আর রাব্বি একে অপরকে ভালোবাসিস। স্নেহা চোখের পানি ফেলতে ফেলতে বলল, আম্মু, আমি কিভাবে বলতাম সে আমাকে ভালোবাসা দেখিয়ে আমাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করতে চলে এসেছে, তাও আবার আমারই বড় বোনকে। সে যদি আমাকে সত্যিই ভালোবাসতো তাহলে কি সে আরেকজনকে বিয়ে করতে চাইতো আমাকে ছাড়া? বলো মা। এই কথাগুলো শোনার পর আমার আম্মু বলে উঠল, আসলে মা, আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে। সামনে তোমার ফাইনাল পরীক্ষা ছিল, তাই আমাদের কিছু বলে নাই তোমার বিষয়ে। তারপর আম্মু একে একে সব কথা খুলে বলল স্নেহাকে। স্নেহা এই কথাগুলো শুনে বলল, আম্মু, আমি তো অনেক বড় ভুল করে ফেললাম, তাকে ভুল বুঝলাম। আম্মু, তোমরা একটু বাইরে যাও, স্যারকে একটু পাঠিয়ে দাও। তারপর সবাই বাইরে চলে আসলো আর আমাকে আবার ভেতরে যেতে বলল। আমি ভেতরে গেলাম, একটু দূরে দাঁড়িয়ে রইলাম। স্নেহা বলল, নিজের কি হাল করেছেন? আমি কিছু বললাম না। আবার স্নেহা বলল, আপনি এত বেখেয়াল কেন? আমার মনে হচ্ছে আপনি ইচ্ছে করে আমাকে কষ্ট দেওয়ার জন্য নিজেই নিজেকে এই অবস্থা করেছেন। এটা বলে ডুকরে কেঁদে উঠল স্নেহা। আমি সাথে সাথে স্নেহার কাছে যে আমিও কাঁদতে কাঁদতে স্নেহার কপালে, গালে, ঠোঁটে অনেক চুমু দিলাম। আমি বললাম, তুমি এটা করার আগে একটু ভাবনি যে তোমার স্যারের কি হবে? স্নেহা বলল, স্যার, আমার খুব কষ্ট হচ্ছিল, তাই সহ্য করতে না পেরে এটা করেছি। এবার না জেনে না বুঝে আর এমন করবে না, নাইলে কিন্তু আমিও একেবারে অনেক দূরে। বলতে দিল কই, আমার ঠোঁটে তার ঠোঁট দিয়ে চুমু এঁকে দিতে থাকলো। 3-4 মিনিট পর
ছেড়ে দিয়ে বলল, আর জীবনে কখনোই এমন কথা মুখে আনবেন না। আর এখন বাইরে যেয়ে আমার আপনার আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসেন। আমি স্নেহার কথা মতো সবাইকে কেবিনে ডেকে নিয়ে আসলাম। স্নেহা তখন তার বাবাকে বলল, বাবা, আমি স্যারকে বিয়ে করতে চাই। স্নেহার আব্বু কিছুটা বেশম খেলো, মেয়েটা বলে কি, আর বাকিরা হালকা হাসছে। স্নেহার আব্বু বলল, মা তুই আগে সুস্থ হ, তারপর এইসব বিষয় নিয়ে কথা বলবো। স্নেহা বলল, না বাবা, এখানেই বলো। স্নেহার আব্বু বলল, আচ্ছা দিব, এখন আগে সুস্থ হও। আর কয়টা মাস পর তো তোর পরীক্ষা, পরীক্ষা শেষ হলেই তোর স্যারের সাথে তোকে বিয়ে দিয়ে দিব। স্নেহা বলল, আমি ওকে এই শুক্রবারেই বিয়ে করতে চাই। স্নেহার আব্বু বলল, কি বলছিস? এই একদিন পর তোকে কিভাবে বিয়ে দিব? একটু তো সময় লাগবে। স্নেহা বলল, আব্বু, আমি কিছু শুনতে চাচ্ছি না। স্নেহা কি হলো বুঝলাম না। আমি স্নেহাকে বললাম, স্নেহা তোমার তো সামনে পরীক্ষা, পরীক্ষাটা শেষ হলে আমি তোমাকে আমার কাছে নিয়ে চলে আসবো। স্নেহা বলল, আমার কথা না শুনলে কিন্তু এর থেকে আরো বড় কিছু করে ফেলবো। আমি তো চুপ হয়ে গেলাম। স্নেহার আম্মু বলে উঠল, না মা, তুই যা বলবি তাই হবে। তারপর কিছু কথা হলো। সেদিন হসপিটাল থেকে স্নেহাকে রিলিজ করে নিয়ে আসলাম স্নেহাদের বাসায়। স্নেহাকে বাসায় রেখে আমরাও চলে আসলাম আমাদের বাড়ি। স্নেহা অবশ্য আসতে দিচ্ছিল না, আমি একটু বুঝিয়ে আসতে হলো। একদিন পর তো একসাথেই থাকবো। কোনো রকম রাতটা কেটে গেল। পরের দিন বিয়ের কিছু কাজ করতে হবে। কয়েকজন মেহমানদের কল করে আসতে বললাম। বিকাল টাইমে এক এক করে সব মেহমানরা চলে আসতেছে। কিছুটা নিরিবিলি হয়ে স্নেহাকে কল করলাম। মোবাইলটা রিসিভ করলো। আমি বললাম, পাগলি এখন কেমন আছে? আরি কি করছো? স্নেহা বলল, একদম ফুরফুরে আছি। আর কাল তো আমাদের বিয়ে, তাই একটু ঘর বাড়ি গুছিয়ে নিলাম। তুমি তো এখনো ভালো করে সুস্থ হওনি। স্নেহা বলল, স্যার, আপনাকে বললাম তো আমি একেবারে ফুরফুরে আছি। সেটা তো আর মুখ দিয়ে বললেই হয় না। স্নেহা বলল, এসব কথা বাদ দেন তো। আচ্ছা স্যার, আমি না আপনাকে অনেক মিস করছি। আপনি আমাকে মিস করছেন না? আমি হেসে বললাম, আমি কেন তোমাকে মিস করব? স্নেহা বলল, আপনি আমাকে একটু মিস করছেন না, নাকি রাগের জন্য বলছেন? এই না, আমি তোমাকে তোমার থেকে বেশি মিস করছি। স্নেহা বলল, নাকি আবার আমাকে খুশি করার জন্য বলছেন? সত্যি বলছি পাগলি, খুব মিস করছি তোমাকে। তারপর আরো অনেকক্ষণ কথা বললাম স্নেহার সাথে। 1 ঘন্টারও বেশি কথা বললাম। এত কথা বলতে পারে মেয়ে মানুষ? মোবাইল রাখতেই চাইছে না। কথা বলা শেষ করে বেডে শুয়ে আছি। শুয়ে শুয়ে ভাবছি আমি স্নেহাকে কতটা ভালোবেসে ফেলেছি। আমাকেও তো স্নেহা পাগলের মতো ভালোবাসে। আমাকে পাওয়ার জন্য আমার পাগলিটা অনেক কষ্ট করেছে। এভাবে ভাবতে ভাবতেই রাত হয়ে গেল। আম্মু এসে ডেকে গেল খাবার খেতে। আমি উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম। সবাই মিলে খাবার খাচ্ছি। খালা খালু, চাচা চাচি, মামা মামি, ফুপা ফুপি সবাই মিলে খাচ্ছি আর টুকটাক কিছু কথা বলা বলি করছি। এক পর্যায়ে সবার খাওয়া শেষ হলো। রুমে চলে আসলাম, এসেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন আজ আমার বিয়ে, তাও আমার ছাত্রীর সাথে। অবশ্য আমি আমার ছাত্রীকে অনেক ভালোবাসি। আমরা সবাই এখন স্নেহাদের বাড়িতে। স্নেহাদেরও তেমন বেশি মেহমান দেখলাম না। কিছুক্ষণ পর স্নেহাকে নিয়ে আসলো বধূ সেজে। লাল বেনারসি শাড়ি পরিয়ে নিয়ে আসলো স্নেহাকে, মাথায় ঘোমটা দেওয়া। এমনভাবেই স্নেহাকে দেখতে খুবই ভালো লাগছে। স্নেহাকে আমার পাশে বসিয়ে দিল। এখন যে মনের ভেতর ফিলিংসটা কেমন জানি হচ্ছে। কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। কাজী সাহেব প্রথমে আমাকে কবুল বলতে বললেন। আমি 3 বার কবুল বলে দিলাম। তারপর কাজী সাহেব স্নেহাকে কবুল বলতে বললেন। স্নেহা ও 3 বার কবুল বলে ফেলল। স্নেহা কবুল বলা শেষে সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। এখন আমি ও আমার ছাত্রী মানে আমার স্নেহা পুরোপুরি স্বামী আর স্ত্রী। এবার বিদায় দেওয়ার পালা। স্নেহা কান্না করছে। স্নেহার আব্বু স্নেহার হাতটা আমার হাতের উপর দিয়ে কিছুটা কান্না স্বরে বলল, বাবা, আজ আমি আমার কলিজার টুকরাকে তোমার হাতে তুলে দিলাম। বাবা, তুমি আমার মেয়েকে কখনো কষ্ট দিও না, ওর খেয়াল রেখো। আব্বু আপনি একটু চিন্তা করবেন না, এখন থেকে ওর সব দায় দায়িত্ব আমার। আমি ওকে সবসময় দেখে শুনে রাখবো, আগলে রাখবো। আব্বু আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। এভাবে একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে স্নেহাকে নিয়ে আমরা সবাই বাসায় চলে আসলাম। বিয়ে শেষ করে আসতে আসতে রাত। আম্মু স্নেহাকে বরণ করে আমার রুমে দিয়ে চলে আসলেন আর আমি সবার সাথে একটু একটু গল্প করতে থাকলাম। সবাই আনন্দে কাটালো আমার বিয়েতে। কিছুক্ষণ পর আম্মু খাবার নিয়ে গেল রুমে স্নেহাকে খাওয়ানোর জন্য। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। সবার সাথে আরেকটু গল্প করে রুমে চলে আসলাম। দেখলাম
স্নেহা ঘুমটা দিয়ে খাটের উপর বসে আছে। আমি আসছি দেখে আমার পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, তখনই স্নেহাকে হাত ধরে উঠিয়ে বললাম, এই পাগলি, কি করছো? তোমার জায়গা শুধু আমার বুকে, বুঝলে? স্নেহা একটু মুচকি হেসে বলল। তারপর আমার কাছ থেকে সরে আবার খাটের উপর বসলো। আমি খাটের উপর যেয়ে বসলাম। স্নেহার মুখটা দেখতেই পারলাম না। এত বড় ঘুমটা কেউ দেয়? স্নেহার মুখটা আমার খুব দেখতে মন চাচ্ছে। আমি আমার 2 হাত দিয়ে আস্তে আস্তে স্নেহার ঘুমটাটা উঠালাম। মাশাআল্লাহ, অপরূপ সুন্দরী। আমার চোখটা আটকে গেল। এত সুন্দর লাগছে স্নেহাকে, যা বলার বাইরে। আমি একভাবে স্নেহার দিকে তাকিয়ে আছি। স্নেহা আমাকে এমনভাবে তাকিয়ে থাকাতে লজ্জা মাখায় মুখ নিয়ে বলল, স্যার এভাবে কি দেখছেন? আমিও কিছুটা লজ্জা পেলাম আর বললাম, তোমাকে অনেক সুন্দর লাগছে। অনেক বললেও কম হয়ে যাবে। দেখলাম স্নেহার মুখটা লাল হয়ে গেল লজ্জায়। আমি একটু স্নেহার মুখের দিকে এগিয়ে গেলাম। স্নেহার কপালে একটা আলতো করে চুমু খেলাম। স্নেহা কিছুটা নড়ে উঠল। আমি স্নেহার আরো কাছে গেলাম। তারপর স্নেহাকে বুকে টেনে নিলাম। আমি স্নেহাকে বললাম, পাগলি, তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমার সবটুকু দিয়ে আমার বুকে আগলে রাখবো। আমার সবটুকু ভালোবাসা দিব তোমাকে। স্নেহা বলল, যখন আমরা বুড়ো বুড়ি হব তখনও কিন্তু। মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আমার বুকে আগলে রাখতে চাই। খুব ভালোবাসি তোমাকে। স্নেহা আমার বুকের থেকে মাথাটা উঠিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমি স্নেহার কপালে আর একটা চুমু দিয়ে একটু হেসে বললাম, হ্যাঁ, আমি জানি আমার পাগলিটা আমার ভালোবাসার থেকেও 1000 গুণ আমাকে ভালোবাসে। এবার স্নেহা ঠোঁটে একটা চুমু দিলাম। আবার নড়ে উঠল। আজকে আমাদের দুজনেরই মনে অনেক কিছুই চলছে। স্নেহাকে নিয়ে আমার মনের ভেতর অনেক ফিলিংস কাজ করছে। স্নেহার ক্ষেত্রেও একই রকম কাজ। স্নেহার মুখটা আমার মুখের সামনে। স্নেহার পুরোটা গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আবার স্নেহার শরীর থেকে আলাদা রকম নেশা ভরা মাতাল করা একটা ঘ্রাণ আসছে। সব নির্জন। স্নেহা নিঃশ্বাস ঘন ঘন নিচ্ছে, যেটা আমাকে আরো পাগল করে তুলছে। দুজনেরই শরীরে যেন মনে হচ্ছে কারেন্ট বয়ে যাচ্ছে। আমি স্নেহাকে আস্তে করে বললাম, স্নেহা, এখন পড়ালেখার দিকে মন দাও। এখন এসব হলে পড়ালেখার ক্ষতি হবে। আমার কোনো কথা বোধহয় স্নেহার কানে যাচ্ছে না। আমি আবার বললাম, স্নেহা, এখন এসব করলে দেখা গেল বাবু চলে আসলো। পরীক্ষা শেষে অনেক অনেক আদর করে দিব। কথাটা বলা শেষ হলেই স্নেহা আমার ঠোঁটের একদম কাছে তার ঠোঁট নিয়ে আসলো। দুজনেরই ঠোঁটের মাঝে এক চুল পরিমাণ ফাঁকা আছে মনে হয়। আমি আমার কন্ট্রোল হারাবো ভাব। তখন স্নেহা বলল, তুমি কি কিছু বলছো? কথাগুলি বলছিল আর এত কাছ থেকে কথা বলায় আমার ঠোঁটের সাথে স্নেহার ঠোঁট স্পর্শ হচ্ছিল। আমি বুঝতে পারলাম এখন আমার দ্বারা কি ঘটতে যাবে। স্নেহা আবার বলল, কি হলো, এখনো কি শুরু করবে না? আবারও আমার ঠোঁটের সাথে স্নেহার ঠোঁট স্পর্শ হলো। আমি তো পুরোটা মাতালের মতো হয়ে গেলাম। আমি নিজেকে যেন কোথায় হারিয়ে ফেললাম। কথাটা বলার শেষে আমি স্নেহার ঠোঁট দুটো আমার ঠোঁট দিয়ে চেপে ধরলাম। চুমু খেতে খেতে স্নেহাকে শুয়ে দিলাম। স্নেহার উপর শুয়ে স্নেহাকে 10 মিনিটেরও বেশি স্নেহার ঠোঁটে আদর করতে থাকলাম। স্নেহাও খুব সুন্দর করে আমার ঠোঁটে লাভ বাইট এঁকে দিচ্ছে। এইভাবে দুইজনের ঠোঁট এক অপরের সাথে এক প্রকার যুদ্ধ করলাম। 10-12 মিনিট পর স্নেহার ঠোঁট ছেড়ে ঘাড়ে আর গলায় চুমু খেতে লাগলাম। প্রতিটা চুমু স্নেহাকে কাঁপিয়ে দিচ্ছে। চুমু খেতে খেতে স্নেহার শাড়িটা খুললাম। একে একে সব খুলে ফেললাম। আস্তে আস্তে স্নেহার বুকে পেটে চুমু খেতে লাগলাম। স্নেহার নাভিতে চুমু খাচ্ছি আর স্নেহা বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে ওর দম বন্ধ হয়ে যাবে। আমার চুল মুঠি ধরে আছে। এইভাবে যে স্নেহার পুরো শরীরে কত সময় ধরে যে চুমু এঁকে দিছি বলার বাইরে। এক পর্যায়ে একটা গভীর সুখে হারিয়ে গেলাম দুজনে। অনেকটা সময় আমরা গভীর সুখে হারিয়েছিলাম। এই সুখটা শুধু ভালোবাসার মানুষটির কাছেই পাওয়া যায়। কত সময় ধরে হারিয়েছিলাম সেইটা আমরা দুজনই জানি না। আমি আমার পুরো শরীরটা স্নেহার উপর ছেড়ে দিলাম। আমি ক্লান্ত, স্নেহাও ক্লান্ত। স্নেহা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে
আর আমি স্নেহার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছি। দুজনেরই শরীরের গরম ভাবটা চলে গেছে। স্নেহা বলল, স্যার আপনি কি ঘুমিয়ে পড়েছেন? আমি ওর বুকে মাথা রেখে বললাম, এখন স্যার বলছো যে? একটু আগে তুমি করে বললে। স্নেহা বলল, আমার তখন কোনো হুঁশ ছিল না, তখন আমার মুখ দিয়ে এমনিই তুমি বের হয়ে আসছিল। আমি একটু হেসে দিলাম, বললাম তুমি করেই বলো, আমার কাছে খুব ভালো লাগছে। স্নেহা বলল, স্যার চেষ্টা করব। স্নেহা, কলেজ ছাড়া আর কোথাও আমাকে স্যার বলবে না, বুঝেছো? স্নেহা বলল, ঠিক আছে। অনেক রাত হয়েছে, এখন ঘুম দাও পাগলি। এটা বলে স্নেহার কপালে চুমু দিয়ে আবার স্নেহার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেললাম। স্নেহা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়ল, আমিও ঘুমিয়ে পড়লাম। স্নেহা সকালে আগেই উঠল, দুজনেরই শরীরে একটু কাপড় নেই। স্নেহা দেখল যে আমি এখনো স্নেহার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছি। কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো আর মনে মনে বলল, কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে, মুখটা একদম নিষ্পাপ। মন চাইছে এইভাবে সারা জীবন বুকে আগলে রাখি। এসব কথা ভাবতেছে। তারপরে স্নেহা কিছুটা মুচকি হাসলো আর আমার কপালে একটা চুমু খেলো। স্নেহা নিচে থেকে নিজের কাপড় উঠিয়ে শরীরে কোনো রকম পেঁচিয়ে গোসল করতে চলে গেল। অনেকক্ষণ পর গোসল শেষ করে রুমে এসে দেখলো আমি এখনো ঘুমাচ্ছি। স্নেহা আমার কাছে এসে আমাকে ডাকতেছে। স্নেহা আমাকে বলল, এই ওঠো, 9টা বেজে গেল, তাড়াতাড়ি ওঠো। আমি স্নেহার দিকে তাকালাম, সবেমাত্র গোসল করে আসছে, বোঝাই যাচ্ছে। চুল ভেজা, নতুন শাড়ি পেঁচিয়ে আছে, স্নেহাকে খুব সুন্দর দেখাচ্ছে। পাগলি পরি আমার। আমি স্নেহার হাত ধরে এক টান দিয়ে আমার কাছে নিয়ে কপালে একটা চুমু এঁকে দিয়ে বললাম, পরীকেও তুমি হার মানাবে। স্নেহা আমার কথা শুনে একটু লজ্জা পেল আর বলল, উঠো, গোসল করে আসো। পাগলি। তারপর উঠে গোসল করতে চলে গেলাম। গোসল শেষ করলাম, রুমে ঢুকে দেখি স্নেহার এক হাতে শাড়ির আঁচল ধরে আছে আর অন্য হাত দিয়ে শাড়ির কুচি ধরে আছে। আমি বের হতে দেখে স্নেহা আমাকে বলল, এই একটু এই দিকে আসো তো, শাড়িটা ভালো করে পরতে পারছি না। আমি স্নেহার কাছে গেলাম, শাড়ির কুচিটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা ধরে রেখো, আমি শাড়িটা ভালো করে পরে নেই। এই বলে স্নেহা শাড়ি পরতে থাকলো। শাড়ি পরা শেষ। ওই শাড়ির কুচিটা পরিয়ে দাও। আচ্ছা। তারপর আমি স্নেহার নাভির নিচে শাড়ির কুচি গুজে দিলাম। স্নেহার পেট খুবই কোমল। আমি আলতো করে কয়েকবার স্নেহার পেটে আমার হাত দিয়ে স্লাইড করে দিলাম। স্নেহা শুধু চোখ বন্ধ করে কেঁপে উঠছে। স্নেহা চোখ বন্ধ করে আছে। আমি স্নেহার ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলাম। স্নেহা চোখ খুলে তাকালো, চোখের সাথে চোখের একটা ভাব চলছে। 3-4 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনই হাঁপাচ্ছি। স্নেহা লজ্জা মাখা মুখে মাথা একটু নিচু করে বলল, তুমি এত দুষ্টু কেন? তোমাকে দেখলেই আমার দুষ্টুমি করতে মন চায়। স্নেহা বলল, হয়েছে হয়েছে, এখন নিচে চলো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, নাস্তা বানাতে হবে। তাই বলে দুজনেই রুমের বাইরে চলে আসলো। স্নেহা আম্মুর কাছে যে মায়ের কাজে সাহায্য করতে থাকলো আর আমি বসে আছি। আজ সব মেহমানরা আবার চলে যাবে। নাস্তা পানি নিয়ে আসলো, সবাই মিলে একসাথে নাস্তা করে নিলাম। নাস্তা করে রুমে চলে আসলাম। স্নেহা সবকিছু গুছিয়ে রুমে আসলো। আমি শুয়ে মোবাইল চাপতেছি। আমি শুয়ে আছি দেখে স্নেহা দরজা লাগিয়ে আমার কাছে এসে আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। আমার বুকে স্নেহা মাথা রেখেই বলল, একটু মোবাইল রাখো, এখন গল্প করব। তাই বলে মোবাইল কেড়ে নিল। কি করছো? স্নেহা বলল। যা দেখছো তাই এখন গল্প করো। কি বলবো? স্নেহা বলল। কিছু একটা বিষয় বলো। হুট করে কি বলবো? তুমি বলো। আচ্ছা আমিই বলছি। কিছুক্ষণ স্নেহা ভাবলো আর বলল, আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি একটু হেসে স্নেহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, এত ভালোবাসা তোমার কল্পনাতেও ধরবে না এতটা। স্নেহা বলল, তুমি তো প্রথম প্রথম আমাকে বকাঝকা করতে, প্রথম ভালোবাসার কথা বললে তুমি তো না বলে দিয়েছিলে। আমি বললাম, আরে পাগলি, তুমি তো আমার ক্লাসের ছাত্রী ছিলে আর আমি তোমার শিক্ষক ছিলাম। তখন না বলছিলাম, কারণ আমার শিক্ষকতাকে সম্মান করতাম, যা এখনো করি। আর তখন যদি সব ছেলেমেয়েরা জেনে যেত তোমার আর আমার ভালোবাসার কথা, তাহলে আমার শিক্ষকতায় আঙুল উঠত, আমার শিক্ষকতা অসম্মান হতো। তারপরে তো তোমাকে হ্যাঁ বললাম তো, আর এটাও তো বলছিলাম কাউকে এসব বিষয়ে না বলতে। তারপর তো তোমাকে অনেক ভালোবেসেছি, তোমাকে আগলে রেখেছি,
তোমার সাথে ঘোরাঘুরি, তোমার সব কথা মেনে নেওয়া। ওই দিনের পর তো তোমার কোনো কথা অমান্য করিনি। আর কয়দিন আগে যেটা হয়েছিল, তোমার বোনকে দেখতে যাওয়া, এর পুরো ঘটনা তো আব্বু আম্মু বলেছিল। তোমাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। স্নেহা কান্না করছে। আমি স্নেহার কান্না মুছে দিয়ে বললাম, আরে পাগলি আমার, কান্না করছো কেন? তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আর কান্না করবে না, বুঝেছো পাগলি? স্নেহা কান্না স্বরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাও তোমাকে শুধু ভুল বুঝি। আমাকে মাফ করে দাও তুমি। আরে পাগলি, মাপ চাইছো কেন? আমি জানি তো যে তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি আমাকে এতটাই ভালোবাসো যে তুমি আমাকে হারানোর ভয়ে এমনটা করো। এটা বলে স্নেহাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলাম। স্নেহা আমাকেও শক্ত করে জড়িয়ে ধরলো। এইভাবেই যেতে লাগলো দিনগুলো। স্নেহাকে আমার সাথে করে প্রতিদিন কলেজে নিয়ে যাই, আবার আমার সাথে করেই নিয়ে আসি। কলেজের সব শিক্ষক ও সব ছেলেমেয়েরা জানে যে স্নেহা আমার বউ আর আমি স্নেহার স্বামী। আমি স্নেহাকে বাসায়ও পড়াই যাতে করে ভালো রেজাল্ট করে। প্রতিদিন স্নেহাকে অনেক ভালোবাসা ও আদর দিতে হবে। একরকম জীবনের একটা রুটিন হয়ে পড়েছে। আমাদের মাঝে রাগ অভিমান সবই হয়। বেশি রাগ অভিমান স্নেহাই করে, আর এই রাগ অভিমানগুলো আমার আদর ভালোবাসা দিয়ে ভাঙতে হয়। এভাবে দিন কাটতে লাগলো। স্নেহার পরীক্ষাও শেষ হয়ে গেল। এখন স্নেহার আপাতত পড়ালেখা নেই, তাই সবসময় বাসায় আম্মুর সাথে রান্না বান্না করে। আর আমি প্রতিদিনের মতো সকালে কলেজে আর বিকালে বাসায় চলে আসি। আমি কলেজ থাকাকালীন সময়ে স্নেহা কল দিবে আর আম্মুর সাথে সারাদিন এই নিয়ে ও নিয়ে গল্প করবে। কোনো কোনো সময় বাসায় আসতে একটু লেট হলে স্নেহা আমাকে বকাঝকা করে, আমাকে শাসন করে। স্নেহার পরীক্ষার রেজাল্টও খুব ভালো হয়েছে, গ্রেড পয়েন্ট নিয়ে শীর্ষে স্থান পেয়েছে। হঠাৎ এই 2-3 ধরে স্নেহার শরীর কেমন জানি খারাপ করছে, বমি বমি ভাব, মাথা ঘোরা, ঠিক মতো না খাওয়া। স্নেহাকে হাসপাতালে নিয়ে জানতে পারলাম আমি বাবা হব। সেদিন বাসায় এসে স্নেহাকে কোলে নিয়ে কত নাচানাচি করেছি। তারপর স্নেহার সবকিছুর খেয়াল রাখা শুরু করলাম। প্রতিদিন খাওয়াই দেওয়া, প্রতিদিন স্নেহাকে গোসল করানো। 5 বছর পর বাবা, তুমি এত দেরি করে আসতো কেন? আজ আমার কলেজ থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে। কলিং বাজালে আম্মু এসে দরজা খুলে দিল। আমি বাসায় ঢুকতেই আমার 4 বছর বয়সের ছেলে দৌড়ে এসে আমার কোলে উঠে আমার গালে একটা চুমু দিয়ে কথা বলল। আমি বললাম, বাবা, আজকে কলেজে অনেক কাজ বাকি ছিল, তাই একটু লেট হয়ে গেছে। তালহা বলল, বাবা, আম্মু কিন্তু অনেক লেগে আছে। অনেক রেগে গেছে কি? তালহা বলল, বাবা, আম্মু সেই কখন থেকে নিজেদের কি যেন বলছিল। এবার সারছে, আমি তো শেষ। এই রাগ কমাতে হবে। আজকে মনে হয় আমি শেষ। আমি তালহাকে বললাম, আচ্ছা বাবা, তুমি তোমার দাদুর কাছে যাও, আমি তোমার আম্মুর রাগ কমিয়ে আসি। তাই বলে তালহাকে নিচে নামিয়ে দিলাম। তালহা চলে গেল আমার আম্মুর কাছে, আর আমি আমাদের রুমে এসে দেখি স্নেহা খাটের উপর বসে আছে। আর কি ভাবছে মনে হয়। আমি আস্তে করে স্নেহার কাছে যেয়ে স্নেহাকে উঠিয়ে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার সাথে স্নেহা বলল, এই ছাড়ো আমাকে, আমাকে একটু ছোবে না বলে দিচ্ছি। আমার পাগলি পাখি কি রাগ করেছে আমার উপর? স্নেহা বলল, কি জন্য করব? আমি রাগ করার কে? আমি যদি কারো কিছু হতাম তাহলে আমার কথা ভেবে তাড়াতাড়ি বাসায় আসতো। আমি কপালে চুমু দিয়ে বললাম, পাগলি রাগ করে না আমার, যতই দেরি হোক প্রতিটা মুহূর্তে তোমাকেই মনে পড়ে। স্নেহা বলল, হ্যাঁ হয়েছে। এবার মনে হয় আমাদের মেয়ে হবে বলো? স্নেহা লজ্জা পেল। এই স্বভাবটা এখনো থেকে গেল। আমার বুকে মুখ গুজে বলল, ডাক্তার তো বললো মেয়ে হবে। আমার পাগলিটা। এইভাবেই আমাদের গল্পটা সমাপ্তি ঘটেছে। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে আপনাদের মতামত জানাবেন।